বিসমিল্লাহির রহমানির রহিম। সহজে কোরআন শিক্ষা পদ্ধতির আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, বিগত পর্বগুলিতে আমরা দেখেছি অক্ষরগুলি উচ্চারণ করা যায় কিভাবে, সেই কলাকৌশলগুলি, অক্ষরগুলিকে যুক্ত করে কিভাবে উচ্চারণ করা যায় সেই সমস্ত কলাকৌশলগুলি আমরা এই বইটির আরও কয়েকটি পৃষ্ঠা পর্যন্ত অক্ষরগুলি যুক্ত করে কিভাবে উচ্চারণ করা যায় সেই কলাকৌশলগুলি দেখব। উচ্চারণগুলি ভালোভাবে শিখে ফেললে এরপর আমরা দেখব মদগুলি, অর্থাৎ আরবি ভাষায় কোথায় কিভাবে টেনে পড়তে হবে, গুন্নাহ করতে হবে, ওয়াকফ করতে হবে, এই জিনিসগুলি যেখানে আলোচনা করা হয়েছে সেই জিনিসগুলি দেখব। তারপর এই দুটির সমন্বয়ে আপনি সুন্দরভাবে পড়া শিখে ফেলবেন। তো আসুন আমরা আজকের পর্ব শুরু করি। কালকে আমরা এই পৃষ্ঠা পর্যন্ত পড়েছিলাম, আজ আমরা এখান থেকে শুরু করব। আপনারা যেহেতু অক্ষরগুলি চিনেই ফেলেছেন সেহেতু আমরা আর অক্ষরগুলি বানান করব না, আমরা বানান না করেই উচ্চারণ করা শিখব। আসুন আমরা পড়ি। উল্লেখ্য, এখানে আমরা গ্রামারের কোনো বিষয়গুলি অ্যাপ্লাই করছি না, শুধুমাত্র উচ্চারণগুলি শিখছি, অর্থাৎ অক্ষরগুলিতে জের জবর পেশ, দুই জবর দুই জের দুই পেশ, এগুলি প্রয়োগ করার ফলে উচ্চারণটা কি হবে সেইগুলি আমরা এখানে শুধু দেখছি, গ্রামারগুলি আমরা পরে শিখব। তো আসুন আমরা পড়ি। এটি হলো আহাদুন, সামাদুন, সামাদুন। সিনের উপর জবর দিলে কিন্তু সা হয়, সদের উপরে জবর দিলে স হয়, স। সামাদুন। আমিলা, ফা ত র, তা এর উপরে জবর দিলে তা হয়, ত এর উপরে জবর দিলে হয় ত। তাহলে এই অক্ষরটি আপনাকে উচ্চারণ করতে হবে ফা ত র। যাহাবিন, যাহাবিন। জালের উপরে জবর দিলে হয় যা, আর জ এর উপরে জবর দিলে হয় জ। যা আর জ আলাদা আছে। যাহাবিন। কুতুবুন, সুরুরুন, ওয়াজাদা, ওয়াজাদা। মুনিআ, সুহুফান, শুহুবান, বা আলিফ দুই জবর বান, শুহুবান। কুফুওয়ান, লুবাদান, তুওয়ান, তুহান। শুআবিন, যুকিরা, নুফিখ, ওয়াসামুন, হাতাবুন, কাযিবান, আমারা, জামাআ, খুলিআ, কুরিআ। হাসানিন। আহাদিন, রুসুলুন, সানাতুন, তাবিআ, সুওয়ান, মাতারান, আইনাবান, সুআদান, লাইবুন, দুবুরিন। এখানে দেখুন, এখন 1 2 3 4টি অক্ষর আছে। এই 4টি অক্ষর আপনাকে একসাথে উচ্চারণ করতে হবে। গবারাতুন, গ বা র তুন, গতারাতুন। আলাকাতুন, দা দারা জাতুন, শাজারাতুন, শাজারাতুন। সামিআতুন, সাফারাতিন, লুমাযহাতিন, হুমাযহাতিন। এটি তা। এরকম যখন একটি অক্ষর থাকবে এবং উপরে যদি দুটি নুক্তা থাকে তখন সেটি কিন্তু তা হবে। এটি শুধু নুক্তা ছাড়া যদি হতো তাহলে এটি হতো হা। এই হা এর উপরে যদি দুটি নুক্তা হয় তাহলে এটি তা এর আরেকটি রূপ। তাহলে এটি পড়বেন হুমাযহাতিন। কালিমাতুন, এটিও কিন্তু তা, কালিমাতুন। ফাতিরাতুন, রাকাবাতিন, এটি তা। কামাসালিন, বিগরারিন, লিবাশারিন, বিরাজুলিন, ফাআজালুন, ফানুজুলুন, বিসামানিন, ফাসরাফা, ফাবাদাআ, বারারাতিন, সাদাকাতিন, ফারাহাতুন। এবার আমরা পরের পৃষ্ঠায় চলে আসি। এখানে দেখুন আছে হা বা জবর হাব, হাজ, হাস, হাউ, হাই। এখানে একটি বিষয় উল্লেখ্য যে আরবি ভাষায় কলকলার হরফ নামে 5টি হরফ আছে, অর্থাৎ কলকলার হরফ 5টি। কলকলা বিষয়টি কি? কলকলা বিষয়টি হচ্ছে আপনি এই অক্ষরটি যখন উচ্চারণ করবেন, যেমন এখানে হা বা জবর হাব, অর্থাৎ এই বায়ের আগে জবর আছে হাব, এরকম এই অক্ষরগুলিকে যখন আপনি উচ্চারণ করবেন তখন এই অক্ষরগুলি খানিকটা ইকো এর মতো হয়। যেমন হাব, দেখুন উচ্চারণ করার সময় এরকম হচ্ছে হাব। এরকম 5টি অক্ষর আছে, কফ, ত, বা, জিম এবং দাল। এই 5টি অক্ষর যখন আপনি উচ্চারণ করবেন তখন কলকলা করে উচ্চারণ করতে হবে, অর্থাৎ একটু ইকোর মতো একটা ব্যাপার হবে, যেমন হাব, হাজ, এরকম। তো এই বিষয়টি একটু মাথায় রাখবেন। হাব, হাজ, হাক, হাত, এরকম। কফ, ত, বা, জিম, দাল, এই 5টি অক্ষরকে এরকমভাবে উচ্চারণ করতে হবে।
তাহলে আমরা যাই হাব, হাজ, হাস, হাউ, হাই, হা, হা আলিফ জবর হা, লান, লাল, লাম, লাউ, লাই, লা, ফার, ফাজ, ফাক, ফাউ, ফাই, ফা, আন, আস, আম, আউ, আই, হা। হাল, হালাম জবর হাল, হাম, হাক, হাউ, হাই, হা। ইন আলিফ নুন জের ইন, ইল, ইজ, এই যে আরেকটি কলকলার হরফ ইজ, ইস, ই, ই। বিস, বির, বিফ, বি, বিউ, বি। সিল, সিজ, সিত, সিন, সি। মিস, মিম সদ জের মিস, মিস, মিন, মিল, মিউ, মি। ফির, ফিজ, ফিহ, ফিউ, ফি। কুল, কুম, কুর, কুব, কু। সুন, সুব, সুক, সুফ, সু, সু। লুব, লুফ, লুহ, লুহ, লুর, লু। দাল ডুন পেশ দুন, দাল র পেশ দুর, দাল কাফ পেশ দুক, দাল সিন পেশ দুস। এরকমভাবে উচ্চারণগুলি আপনি বানান না করে উচ্চারণ করার চেষ্টা করুন। দুজ, দু, হুস, 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 এটা সোয়াদ আর এটা সিন, হুস, 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 হু, হু। বা জবর বা, বা আলিফ জবর বা, তা জের তি, তা ইয়া জের তি, সা পেশ সু, সাওয়া পেশ সু। যা, যা, হি, হি, হু, হু। দা, দা, জি, জি, রু, রু। ঝা, ঝা, সি, সি, শু, শু। সোয়া, সোয়া, দুই, দুই, তু, তু। আরবি ভাষায় মাদের হরফ হলো তিনটি, ওয়াও, আলিফ এবং ইয়া। এখানে একটু লক্ষ্য করুন, একটি ওয়াও, এটি আলিফ এবং এটি হলো ইয়া। তো এখানে আপনি একটু লক্ষ্য করে দেখবেন যে আমি পড়েছি বা, বা আলিফ জবর বা, এরকম করে একটু টান দিয়ে পড়েছি। এখানেই হলো গ্রামারের একটি ছোট্ট নিয়ম আছে যে যখন কোনো আলিফ খালি থাকবে অথবা সাকিন থাকবে এবং তার ডান পাশের অক্ষরটি যদি জবর হয়, তার ডান পাশের যে হরকত থাকবে সেটি যদি জবর হয়, তখন আপনাকে বা এরকম এক আলিফ টেনে পড়তে হবে, এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। স্বরটাকে একটু দীর্ঘ করতে হবে। এক আলিফ বলা হয় যে একটি ঢেউয়ের মতন, বা এরকম একটি সাইন ওয়েভ যেমন যাবে, ছোট্ট একটি সাইন ওয়েভ তেমন বা। আর যদি এরকম হয় যে একটি ইয়ার উপরে সাকিন থাকবে এবং তার ঠিক ডান পাশের হরকতটি যদি হয় জের, তখন আপনাকে এক আলিফ টেনে পড়তে হবে। এবং ওয়াওয়ের ক্ষেত্রে ঠিক এরকম, ওয়াওয়ের ক্ষেত্রে হবে হলো পেশ। যদি ওয়াওয়ের উপর একটি জজম থাকে এবং তার ডান পাশে থাকে পেশ, তখন আপনাকে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে, ফু। এর জন্য আমি একটু স্বরকে দীর্ঘ করে পড়ছিলাম। এটি নিয়ে পরে আরও সুন্দরভাবে কথা বলবো। তো আসুন আমরা এখানে সোয়া, সোয়া, দি, দি, তু, তু। জোয়া, জোয়া, ই, ই, গু, গু। ফা, ফা, ই, ই, কু, কু। লা, লা, লাম আলিফ জবর লা। মিম জের মি, মিম ইয়া জের মি। নুন পেশ নু, নুন ওয়াও পেশ নু। ওয়াও জবর ওয়া, ওয়াও আলিফ জবর ওয়া। এক আলিফ টেনে পড়তে হবে। দেখুন আলিফটি ফাঁকা এবং তার ডান পাশে আছে একটি জবর, এই জন্য আপনাকে ওয়া এরকমভাবে পড়তে হবে। এখানে ইয়াটি জজম এবং তার ডান পাশের অক্ষরটি হলো জের, হি এরকম পড়তে হবে। উ, উ, ইয়া, ইয়া, ই, ই, জু, জু। এখন দেখেন আরেকটি নতুন জিনিস আসছে সামনে, সেটি হলো তার উপর দেখছেন একটি লম্বা দাগ। এই লম্বা দাগটিকে বাংলায় বলে খাড়া জবর, অর্থাৎ এটি একটি জবরের আরেকটি রূপ, কিন্তু একটি সোজা করে দেওয়া হয়েছে। এরকম তিনটি ফর্ম আছে, খাড়া জবর এবং খাড়া জের। নিচের দিকেও এরকম, জেরটি যদি নিচের দিকে লম্বা অবস্থা থাকে তখন তাকে বলবে খাড়া জের। এবং যে এই যে পেশটি আমরা দেখতে পাচ্ছি জিমের উপরে পেশ, এই পেশটি অনেক সময় উল্টো করে দেওয়া হয়, তখন বলা হয়েছে যে এই খাড়া জবর এবং খাড়া জের এবং উল্টো পেশ যদি থাকে, তখন এইগুলিকে আপনাকে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। যেমন এটি যদি আপনি পড়েন তাহলে শুধু তা জবর তা যেমন পড়েছিলাম এমন পড়া যাবে না, তা, তা খাড়া জবর তা এরকম পড়তে হবে, এক আলিফ টেনে পড়তে হবে। খাড়া জবর যদি থাকে, অর্থাৎ এরকম সোজা যদি একটা জবরের চিহ্ন থাকে,
তাহলে আপনাকে এক আলিফ টেনে পড়তে হবে। মনে রাখবেন এটি টেনে পড়তে হবে, যদি টেনে না পড়েন তাহলে পড়া শুদ্ধ হবে না। তাহলে এটিকে উচ্চারণ করতে হবে তা, সা, জা, দা, র, ঝা, সা, শা, স, দ, ত, জ, ফা, ক, কা, আ, লা, হা, ই, রি। এই যে এটি হলো খাড়া জের, নিচের দিকে জের আছে এবং এটি আছে লম্বা আকৃতির। তো এখানে আপনাকে একটি স্বরকে দীর্ঘ করে পড়তে হবে। ই, রি, মি, লি, উই, নি। এই যে দেখছেন একটা পেশটা যেমন ছিল কিন্তু এই পেশটা উল্টো করে দেওয়া, এই জন্য এটাকে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। যেমন হামজা উল্টা পেশ উ, হা উল্টা পেশ হু, হা উল্টা পেশ হু, খ উল্টা পেশ হু, আইন উল্টা পেশ হু। এরকমভাবে এগুলিকে পড়তে হবে। একটি নতুন জিনিস তো একটি মনে রাখবেন যে খাড়া জবর এবং খাড়া জের উল্টা পেশে মদ হয়, অর্থাৎ এক আলিফ পরিমাণ আপনাকে এখানে টেনে পড়তে হবে। তা, সা, ই, রি, উ, হু, এরকম ভাবে। এখান থেকে দেখুন বালা, বা জবর বা, লাম খাড়া জবর লা, বালা, আইন জবর আ, লাম খাড়া জবর, এটি খাড়া জবর আলা। এই ইয়াটি এখানে উজ্জ, এটি আপনার উচ্চারণ করার প্রয়োজন পড়বে না। বালা, আলা, কাফা, আসা, সা। ইংরেজি এবং বাংলাতে এরকম অনেক অক্ষর আছে যেগুলি লেখার ভিতরে উজ্জ লেখা থাকে কিন্তু পড়তে হয় না, এখানে উজ্জ থাকে অর্থাৎ হিডেন থাকে, এটি আপনার এখানে উচ্চারণ করার দরকার নাই। সা, ইয়ারা, ইলা, বিহি, লাহু, বিহি, লাহু, আওয়া। আলিফের উপরেও খাড়া জবর, ওয়াওয়ের উপরেও খাড়া জবর, আওয়া, এরকম পড়তে হবে। তগ, তয়ের উপরে টান হবে না কিন্তু গয়নের উপরে টান হবে। তগ, জালিকা, জালের উপরে একটি খাড়া জবর আছে, এটিকে বলবেন জা, এক আলিফ টেনে, তারপর লাম জালি কাব জবর কা, লিকা, জালিকা। আহওয়া, হালিফ জবর আহ, ওয়াও, ওয়াওয়ের উপরে একটি খাড়া জবর যেহেতু আছে তখন এটাকে আহওয়া এরকম ভাবে পড়তে হবে। তার দ, আগনা, ইয়াখশা, ইয়া খ জবর ইয়াখ, ইয়া খ, ইয়া খ, ইয়াখশা, ঈসা, 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 মুসা, আহওয়া, ইউতলা, উসকা। কোথায় কোথায় আমি স্বরকে দীর্ঘ করছি লক্ষ্য করুন। এখানে দেখুন ঈসা, আগে যেমন বললাম যে ইয়ার উপর যদি জজম থাকে এবং তার ডান পাশে জের থাকে তখন আপনাকে এটিকে টেনে পড়তে হবে। ঈসা, এখানে যে তিনটি অক্ষর আছে এই ইয়া এবং সিনেই এক আলিফ পরিমাণ টান। মুসা, ইউতলা, উসকা, উসত, ইউহয়ি, ইয়ার নিচে খাড়া জের ই, এরকম ভাবে পড়তে হবে। ইউহয়ি, ইগনি, ইয়ার উপরে জজম আছে এবং নুনের এই পাশে একটি জের আছে এই জন্য ইগনি। কওলুন, ওয়াইলুন, আইনুন, খয়রুন, খাউফান, তয়রন, তয়রন, কিতাবান। এই যে আলিফ এটি কিন্তু খালি এবং তার এই পাশটিতে জবর আছে এই জন্য আপনাকে কিতাবান, মা, মাআবান, লিবাসান, হিসাবান, কিরামান, সওয়াবান, আবগাতান, সা, ইয়াখশা, তারদা, আদনা, ইয়াসআ, তাজরি, আমরি, আহলি, ইয়াহদি, ইগনি, ইয়াবকা, ইয়াদআউ, ইয়াতলু, ইয়াদউ। আইনের উপরে জজম আছে এবং তার ডান পাশে আছে পেশ, তাহলে এখানে আপনাকে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। ইয়াদউ, ইয়াতলু, এই আলিফটিকে এখানে উচ্চারণ করার প্রয়োজন নাই। উদউ, ওয়াফু, ইয়ারমু, আখলাসু, বাসিরন। ইয়া এর উপরে জজম আছে এবং তার ডান পাশে আছে জের, এখানে আপনাকে বাসিরন, এখানে ইয়াতে এক আলিফ টানতে হবে বাসিরন, তাহলে এই ইয়াতে এক আলিফ টানতে হবে। কারিমান, খবিরন, নাইমান,
দাঈফান, আলিমান। তাহলে আজ আমরা গুরুত্বপূর্ণ কিছু জিনিস শিখলাম, যেমন খাড়া জবর, খাড়া জের এবং উল্টা পেশ যদি আপনার সামনে আসে তখন এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। যদি কখনো আলিফ, খালি একটি আলিফ থাকে এবং তার ডান পাশে একটি জবর থাকে, যেমন এই যে ফায়ে আছে, তখন আপনাকে এক আলিফ টেনে পড়তে হবে। যদি কখনো একটি ইয়া এর উপরে জজম থাকে এবং তার ডান পাশে থাকে একটি জের, তখন আপনাকে এক আলিফ টেনে পড়তে হবে। যখন একটি ওয়াও এর উপরে জজম থাকবে এবং তার ডান পাশে থাকবে পেশ, তখন আপনাকে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। আবার এটিকে আপনি ঠিক উল্টা করেও পড়তে পারেন, যেমন যদি জবরের বাম পাশে খালি আলিফ হয় তাহলে এক আলিফ টানতে হবে। যদি জেরের বাম পাশে জজমালা ইয়া হয়, অর্থাৎ ইয়ার উপর জজম থাকে, তখন আপনি এক আলিফ টেনে পড়তে পারবেন। আবার পেশের বাম পাশে যদি একটি ওয়াওয়ের উপরে জজম থাকে, তখন আপনি এক আলিফ টেনে পড়তে হবে। নিয়মটি খুবই সহজ, আপনাকে কিন্তু মনে রাখতে হবে, এটি না হলে আপনি কোরআন শরীফ শুদ্ধভাবে পড়তেই পারবেন না। তাহলে খাড়া জবর, খাড়া জের, উল্টা পেশ, খালি আলিফ, জজমালা ইয়া এবং জজমালা ওয়াও। ওয়াওয়ের ডান পাশে থাকবে পেশ, ইয়া এর ডান পাশে থাকবে জের এবং খালি আলিফ, তার ডান পাশে থাকবে জবর। যদি এরকম পরিস্থিতি হয় বা এরকম হয়, তখন আপনাকে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। বন্ধুরা, আজকে এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।